5:05 নিয়ে আমি অতনু রয়েছে আপনার সঙ্গে। যুদ্ধ পরিস্থিতির খবরে নজর রাখতেই হবে, তার কারণ যেভাবে বাজারে, বিশ্ব বাজারে তেলের দাম বাড়ছে ব্যারেল পিছু, তা উদ্বেগের তো বটেই, বরং আরও উদ্বেগের কারণ তৈরি করে দিচ্ছে ইরান। বলছে ইরানের যে প্রতিবেশী দেশগুলো, যেগুলো আমেরিকার মিত্র দেশ বলে পরিচিত, তারা যদি আমেরিকার সঙ্গ না ছাড়ে, তারা যদি ইরানের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যায়, তাহলে তার ফল ভুগতে হবে। ব্যারেল প্রতি তেলের দাম $200 পৌঁছে যেতে পারে, সেই ব্যবস্থা করবে ইরান। পরিস্থিতি সেরকম হতে পারে। آمریکای جنایتکار و رژیم وحشی صهیونیستی را از چنین اقدامات بزدلانه ضد بشری برحذر دارند تا شعله‌های آتش و جنگ بیش از این گسترش نیابد. در غیر این صورت اقدامات مشابهی در منطقه صورت خواهد گرفت و اگر تحمل نفت بیش از بشکه‌ای $200 را دارید این بازی را ادامه دهید. আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ মৈনাক প্রতিদ্বন্দ্বী আমার সঙ্গে রয়েছেন। মৈনাক, এতদিন পর্যন্ত একতরফা হুমকি দেখা গেছে আমেরিকার তরফে, এবং ইরান শুধু বলে এসেছে যে এই যুদ্ধের ফল ভালো হবে না, পাল্টা আমরাও আক্রমণ করব, পাল্টা হামলা চালাবো। সরাসরি তার প্রতিবেশী দেশ, সেই দেশগুলোকে এবার হুমকি দিয়ে যাচ্ছেন যে আপনারা অন্তত থামুন। কিছুটা কি ব্যাকফুটে থেকে ইরান এরকম হুমকি দিচ্ছে? ইরান, দেখুন, ইরান যুদ্ধে তো ব্যাকফুটে খানিকটা রয়েছে, এবং ইরানের যেটা প্রচেষ্টা রয়েছে বেশ কিছুদিন ধরেই, সেটা হচ্ছে যে ক্রমাগত মিসাইল আক্রমণগুলোর মাধ্যমে যুদ্ধের পরিধিটাকে দ্রুত বৃদ্ধি করা, এবং আস্তে আস্তে এতে যুদ্ধের এতে নেটো জড়িয়ে পড়তে বাধ্য হয়, অন্যান্য দেশ, রাশিয়া যাতে একটা অ্যাকশনের মধ্যে যেতে বাধ্য হয়, এইগুলো ইরান বর্তমানে চাইছে। আর এই যে হুমকিটা বর্তমানে তারা দিচ্ছে, যে ব্রেন্ট ক্রুডের প্রাইস আমরা জানি আজকে অনেকটা বেড়েছে, এবং তারপরে তারা $200 পৌঁছে দেবে, এতটা আমার মনে হয় না হুমকি সারবত্তা রয়েছে বলে। এর আগে দুটো উপসাগরীয় যুদ্ধ আমরা দেখেছি, তখনও কিন্তু ক্রুডের প্রাইস বা তার যে শকটা ছিল সেটা এই জায়গাতে হয়তো গিয়ে পৌঁছয়নি, বা এর আগে অতীতে গত 25 বছরের মধ্যে 3বার ক্রুড প্রাইস এখন যা আছে এর থেকে অনেকটা বেশি উপরে গেছিল। এবং তার মধ্যে 2022-23 থেকে আমরা যদি দেখি, ভারত তার নিজের এই ক্রুডের যে ইম্পোর্ট, সেই ব্যাপারটাকে ডাইভার্সিফাই করার মাধ্যমে সে কিন্তু এই অয়েল শকটাকে অনেকটা অ্যাবজর্ব করতে সক্ষম বর্তমানে। আরেকটা কথা, আমরা সাধারণত ব্রেন্ট ক্রুড দেখে সবসময় চিন্তা করি, অর্থাৎ ওই একটা সূচক দেখে যে পেট্রোলিয়াম মার্কেটের অবস্থা কিরকম, এটা কিন্তু পুরো চিত্র আমাদেরকে দেয় না। হ্যাঁ, আরো কিছু সূচক আছে, আরো বেশ কিছু জিনিস দেখার রয়েছে, যার মাধ্যমে বোঝা যায় যে আমাদের ক্রুডের যে আমদানি রপ্তানির পরিস্থিতি সেটা কি দাঁড়াবে। আর আমরা ক্রুড কিনে হচ্ছে ফরওয়ার্ড কন্ট্রাক্ট, অর্থাৎ আমাদের কিন্তু ক্রুডের এই মুহূর্তে যে প্রাইসটা রয়েছে সেটা এক্ষুনি আমাদের উপর ইম্প্যাক্ট করছে, বিষয়টা কিন্তু তা নয়। মৈনাক, আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট হয়ে গেছে এখানে, তা হলো G7 দেশ। এই G7 দেশগুলি, G7-এর মধ্যে যে দেশটা রয়েছে, তারা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছে যে যেভাবে দাম বেড়ে যাবে তা রোখার জন্য 400 মিলিয়ন ব্যারেল তারা সরবরাহ করবে। সেক্ষেত্রে ব্যারেল প্রতি দাম হয়তো কিছুটা হলেও কমবে বা কমে গিয়েছে। এটার পিছনে কোন কূটনৈতিক অঙ্ক আছে বলে মনে হয় আপনার? তেলের যদি দাম এভাবে, যদি তেলের দাম যদি আনরেস্ট্রিক্টেড ভাবে ইরান হুমকি দেয় যে বাড়ানোর জন্য, তাহলে অবভিয়াসলি সেটাকে কারেকশন করার জন্য যে তেল উৎপাদক দেশগুলো রয়েছে, এবং তার সঙ্গে সঙ্গে আপনি G7-এর কথা বলছেন, তারা নিশ্চয়ই কিছু কারেক্টিভ মেজার্স নেবে। আমাদেরকে তো এটা দেখতে হবে এর মধ্যে যে ইরানের বিরুদ্ধে যে জোটটা কার্যত তৈরি হয়ে গেছে, সেই জোটের মধ্যে তো ওপেকের বেশিরভাগ দেশগুলো রয়ে গিয়েছে। তাহলে তেলের দাম অতিরিক্ত বৃদ্ধি হলে এক্ষেত্রে সব পক্ষেরই কিন্তু একটা সমস্যার জায়গা। তবে সেখান থেকে G7 তাদের মতো করে কারেক্টিভ অ্যাকশন নিচ্ছে। ধন্যবাদ মৈনাক। এবার এরকম একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে সবার নজর থাকবে ভারতের দিকে, তার কারণ ভারতে প্রায় 50% তেল এই হরমুজ দিয়েই আসে, হরমুজ স্ট্রেট বা হরমুজ প্রণালী দিয়েই আসে। সেক্ষেত্রে বিদেশমন্ত্রী কিভাবে দেখছেন, ভারতের অবস্থান কি, বিরোধীরা জানতে চাইছে। বিদেশমন্ত্রী জয়শঙ্কর আজ রাজ্যসভায় বিবৃতি দেন। রাজ্যসভায় বিবৃতি দিয়ে তিনি জানান, দেশের জ্বালানি ভান্ডার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য। There are almost 1 crore Indian citizens who live and work in the Gulf nations. In Iran too, there are a few thousand Indians who are there for study or for employment. The region is key to our energy security and includes many important suppliers of oil and gas.
there has been significant investment from the region into the Indian economy. Therefore, serious supply chain disruptions and climate of instability that we perceive are serious issues. Attacks on merchant shipping, where Indian nationals often constitute a large proportion of the crews. We have sadly already lost 2 Indian mariners and 1 remains missing in such incidents. কিন্তু যেভাবে যুদ্ধ এগোচ্ছে, যেভাবে দিনের পর দিন যুদ্ধকে আরো সময় দিচ্ছে, বলা যেতে পারে আরো বেশ কিছুটা সময় কিনে নিচ্ছে ইরান, তার কি প্রভাব পড়বে, কতটা প্রভাব পড়বে বিশ্ববাজারে? ইমন কল্যাণ লাহিড়ী, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ, তার সঙ্গেও কথা বলেছিলাম আমরা। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি সর্বশক্তিমান দেশ ইরানকে নিয়ে বসুক না, মুখোমুখি বসুক, যুদ্ধ থামাক। মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধটা করবে, বিষয় যেগুলো আমাদের সামনে উঠে আসছে সেখানে তার নাম জড়িয়ে পড়ছে, তার থেকে নিজেকে সরিয়ে রাখার প্রচেষ্টা। আবার দ্বিতীয়ত, তিনি সেখানে আধিপত্য বজায় রাখতে চায়। কেন ইরান একতরফা সারেন্ডার করবে? ফার্স্ট ট্র্যাক তো আমেরিকা করেছে, আমাদের একটা বড় ট্রানজিট রুট কিন্তু ইরান। আমরা বিপদে পড়ছি, এবার একটা পক্ষ নেওয়া দরকার। ভারতবর্ষ, আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, দক্ষিণ যে রাষ্ট্রগুলো আছে তাদের একটা পক্ষ নিয়ে বলা উচিত এই যুদ্ধ থামানোটা প্রয়োজন মানবতার স্বার্থে। প্রতিনিয়ত যে তেলের দাম বাড়ছে, দ্রব্য বৃদ্ধি হচ্ছে, সাধারণ মানুষ এবার না খেতে পেয়ে মরবে। তো আপামর অর্থনীতিটাকে ধ্বংস করে দিচ্ছে এই যুদ্ধ। এখন রাষ্ট্রপুঞ্জ ফেল করে গেছে, ওরা খালি মার্কিন যুক্তরাষ্ট্র আর কয়েকটা শক্তিশালী দেশের দালালি করছে। নতুন করে আন্তর্জাতিক পটভূমি না তৈরি করলে এই মানবতা, এই মানব সভ্যতা রক্ষা করে বিপজ্জনক হয়ে পড়বে। ইরান হুমকি দিচ্ছে ব্যারেল প্রতি তেলের দাম চলে যেতে পারে $200। বাজারের কি অবস্থা হবে? বাজার বিশেষজ্ঞ অনির্বাণ দত্তর সঙ্গে যোগাযোগ করেছিলাম। যুদ্ধের মধ্যে এগুলো কূটনৈতিক প্রয়াস, যাতে আমেরিকার বন্ধু দেশ তারা যাতে আমেরিকাকে শান্ত করার চেষ্টা করেন। এবং ইরান এই যুদ্ধটা যদি আরো 10 দিন চালিয়ে যেতে পারে তাহলে সত্যি সত্যি আমি শঙ্কিত যে তেলের দামটা $200 না হলেও তেলের দামটা কিন্তু $125 উপর পৌঁছে যাবে। যুদ্ধ শুরু হয়েছিল তখন $70 কাছাকাছি ছিল, আজকে কিন্তু সেটা $107, $8 চলছে। এবং আগামী কয়েকদিনের মধ্যে কোন জায়গাতে যাবে সেটা ভেবে ভারতবর্ষের মানুষজনও কিন্তু শঙ্কিত যে অতিরিক্ত টাকাতে তাকে পেট্রোল ডিজেল আগামী দিনে কিনতে হবে কিনা। দিনভর রাজ্য রাজনীতির হাওয়া গরম, তার কারণ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ জ্ঞানেশ কুমার তিনি কলকাতায় এবং দফায় দফায় সবকটা রাজনৈতিক দলের সঙ্গে তিনি বৈঠক করেছেন এবং নির্বাচন কমিশন ঠিক কি চাইছে স্পষ্ট বুঝিয়ে দেওয়ার জন্য, সুষ্ঠু অবাধ শান্তিপূর্ণ ভোটের জন্য কি কি করা উচিত, নির্বাচন কমিশন কি করছে, কি পদক্ষেপ করার কথা বলছে জানবো। সোমরাজ আমার সঙ্গে সরাসরি রয়েছে। সোমরাজ, দুটো বিষয়, প্রথমত এসআইআর এর কাজ কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে এবং দ্বিতীয়ত এই অবাধ সুষ্ঠু শান্তিপূর্ণ ভোটের জন্য কি কি পদক্ষেপ করা হবে নির্বাচন কমিশন এখনো পর্যন্ত যে বৈঠকগুলো করেছে, কি আউটপুট? দেখো, প্রথমত তোমাকে জানিয়ে রাখি, দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আজকে জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনার এবং বিভিন্ন এজেন্সিগুলিকে নিয়ে যে বৈঠক করেন প্রথম পর্যায়ে, সেই বৈঠকে গুরুত্বপূর্ণ কয়েক দফা নির্দেশ দেন, যেখানে তিনি স্পষ্টতই বলছেন যে বিভিন্ন রাজনৈতিক দলের তরফে অভিযোগ করা হচ্ছে যে এ রাজ্যে নির্বাচনের সময় অশান্তি হয়। তাই তিনি এজেন্সিগুলি সহ জেলা শাসক, পুলিশ সুপার, পুলিশ কমিশনারদের স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এবারের নির্বাচন যেন ভায়োলেন্স ফ্রি হয়, অর্থাৎ কোনো অশান্তি যেন না হয়। এবারের নির্বাচনে সেই কথা বারবার মনে করিয়ে দিয়েছেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। এবং তিনি বলছেন যে যেখানে অন্য কোনো রাজ্যে ভোটের সময় অশান্তি হয় না, সেখানে এ রাজ্যে কেন অশান্তি হয়? শুধু ভোটের সময় নয়, পোস্ট পোল ভায়োলেন্সেরও ঘটনা ঘটে এ রাজ্যে, এটা কেন হবে? এই নিয়ে প্রশ্ন তোলেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং তিনি এজেন্সিগুলিকেও সতর্ক করে দেন। এজেন্সিগুলিকে সতর্ক করে দিয়ে বলেন, টুনাইট ইজ দ্য নাইট, অর্থাৎ যা করার আজ করে নিন, কারণ আগামী দিন থেকে তার সময় পাবেন না। এজেন্সিগুলিকেও সতর্ক বার্তা দিয়ে দেন দেশের মুখ্য নির্বাচন কমিশনার। শুধু তাই নয়, তিনি এটাও বলেন যে পোস্ট পোল ভায়োলেন্স যদি হয় তাহলে কিন্তু ইউ আর আউট অফ ইট, অর্থাৎ এটা কারোর উদ্দেশ্য বলেননি, বৈঠকে সবার উদ্দেশ্যেই এই বার্তা দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার দিয়েছেন বলেই কমিশন সূত্রে জানা যাচ্ছে। সোমরাজ, আরেকটা জায়গা একটু বোঝার চেষ্টা করবো। সোমরাজ, এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল তিনি জ্ঞানেশ কুমারের প্রশ্নের মুখে পড়েছেন, তার কাছে কি জানতে চাওয়া হয়েছিল?
দেখো আজ যখন বৈঠকটি চলে সেই সময় রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল জাতীয় নির্বাচন কমিশনারের প্রশ্নের মুখে পড়েন এবং কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যখন বিভিন্ন এজেন্সিগুলিকে নিয়ে ইল্লিগাল আর্মস থেকে শুরু করে বেআইনি মদ অভিযানে তৎপরতা হওয়ার কথা বলেন, সেই সময় একটি এজেন্সির তরফে রাজ্য পুলিশের নার্কোটিক অ্যাডভাইজারি বোর্ড নিয়ে প্রশ্ন তোলা হয় এবং সেই সময় দেশের মুখ্য নির্বাচন কমিশনার এডিজি আইন শৃঙ্খলাকে উদ্দেশ্য করে বলেন যে অন্য রাজ্যের মতো এ রাজ্যে কেন নার্কোটিক অ্যাডভাইজারি বোর্ড নেই। এবং তারপর এডিজি আইন শৃঙ্খলা যখন তার উত্তর দিতে চান সেই সময় এডিজি আইন শৃঙ্খলাকে থামিয়ে দিয়ে তিনি বলেন গোটা বিষয়টি তার জানা রয়েছে। অর্থাৎ নার্কোটিক অ্যাডভাইজারি বোর্ড কেন এ রাজ্যে থাকবে না তা নিয়ে প্রশ্নের মুখে পড়েন রাজ্য পুলিশের এডিজি আইন শৃঙ্খলা বিনীত গোয়েল বলেই কমিশন সূত্রে খবর। সোমরাজ, আজ তিনটে বা বলা ভালো চারটি রাজনৈতিক দলের প্রতিনিধিরাই তারা গিয়েছিলেন দেখা করতে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন।